আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুবই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার দয়ায় এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন শিক্ষা কোর্সে। আমি আপনাদেরকে বলেছিলাম শেষ ক্লাসে যে আমরা ক্লাসের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যে তাজবিদ শিখেছি, আমরা কোর্স শেষে দুটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে ওই তাজবিদগুলার আলোচনা করব। তো সেই ওয়াদা পূরণের লক্ষ্যেই আজও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমাদের এই দুইটা ভিডিওতে থাকবে তাজবিদের মৌলিক বিষয়গুলা, যা শিখলে আমার এবং আপনার পড়া অবশ্যই শুদ্ধ হতে বাধ্য। এবং আপনি যদি এই তাজবিদগুলা না শেখেন তাহলে আপনি পড়বেন কিন্তু শ্রুতিমধুর হবে না, কারোর কারো কাছে পছন্দ হবে না এবং সকলেই এই পড়া শুনতে চাইবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার অশুদ্ধ পড়ার কারণে অর্থের মধ্যে পরিবর্তন এসে যাচ্ছে, যার ফলে আপনার নামাজও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এজন্য তাজবিদের গুরুত্ব অপরিসীম। এই কারণে আমরা একবার ক্লাসের ফাঁকে ফাঁকে আলোচনা করার পরও স্বতন্ত্রভাবে সম্পূর্ণ তাজবিদ একত্রে দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি। তো প্রথম ক্লাসে আমরা আজকে শিখব মাখরাজ এবং মদ সম্পর্কে। অবশ্যই আপনারা মাখরাজ কাকে বলে তাও জানেন এবং মদ কাকে বলে তাও জানেন। তো আমরা শুরু করি আজকের ক্লাস। মাখরাজ, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমরা যে হরফগুলা উচ্চারণ করব, প্রত্যেকটা হরফের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেইখান থেকে তাকে উচ্চারণ করতে হয়, আর ওই স্থানটাকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, আর এই 29টা হরফ উচ্চারণের 17টি স্থান, 17টি মাখরাজ। আসুন আমরা এক এক করে মাখরাজগুলা শিখে ফেলি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, আইন হা। কণ্ঠনালীর যে মাঝ স্থানটা আছে ওইখান থেকে আমরা এই দুটিকে উচ্চারণ করব, এবং এটা উচ্চারণের সময় আমার আওয়াজ একটু ডিপ হবে। অনেক সময় দেখা যায় এই হা এবং এই হার মধ্যে একত্র করে ফেলা হয়, গুলায় ফেলা হয়। ওই হাটা হলো মুখের খালি জায়গা হইতে, অর্থাৎ হলকের শুরু হইতে, আর এই হাটা হচ্ছে হলকের মধ্যখান হইতে হা, হা, আইন। 3 নম্বর মাখরাজ দেখেন, হলকের শেষ হইতে গাইন খ। এগুলো আমি সুর দিয়েও আপনাদেরকে পড়িয়েছি, এখন শুধু আমি আপনাদের সামনে একত্র করে তুলে ধরতেছি বিষয়গুলা। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, মানে জিহ্বার যে গোড়াটা আছে অর্থাৎ তালা, আলা জিহ্বার বরাবর আমাদের জিহ্বার যে স্থানটা ওইটাকে জিহ্বার গোড়া বলে। তো এই গোড়া থেকে না, গোড়া থেকে একটু সামনে এগোন, সামনের জায়গাটা, আর ওর উপরের যে স্থানটা আছে গোড়া থেকে সামনে বেড়ে উপরের যে স্থানটা ওইখানে মিলিয়ে আমরা উচ্চারণ করব কাফকে। তাই বলেছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে মধ্যখান পেঁচানো কাফ। হ্যাঁ, এরপর দেখেন 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। হ্যাঁ, জিহ্বার মধ্যখান থেকেই এই 3টা উচ্চারিত হয়, তবে জিহ্বার মধ্যখানকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। জিহ্বার মধ্যখানের যে অংশটুকু ধরেন আধা ইঞ্চি পরিমাণ জিহ্বার মাঝখানের অংশ, এই আধা ইঞ্চিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মানে একটা হলো মধ্যখানের গোড়া, মাঝখানের মাঝখান, আর মাঝখানের আগা। হ্যাঁ, তো আমরা গোড়ার ভাগে অর্থাৎ জিহ্বার মধ্যখানের যে গোড়ার ভাগটা সেটা থেকে জিম উচ্চারণ করব, আর শিন তারপর তার পরের স্থান থেকে, এবং ইয়া তারপরের স্থান থেকে। তো এইভাবে জিম শিন ইয়া উচ্চারণ করব। সহজভাবে মনে রাখতে পারি জিহ্বার মধ্যখান হইতে জিম শিন ইয়া উচ্চারিত হয়। এটা 6 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা, আমাদের যে জিহ্বা আছে
গোড়াটা তো বুঝছেন, গোড়ার অংশ কোনটা, ওই আলা জিহ্বার সরাসরি নিচে জিহ্বার যে মূল জিহ্বার যে অংশটা সেটাকে জিহ্বার গোড়া বলে। তো এর যে কিনারা আছে পার্শ্ব, এই পার্শ্বকে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, আমাদের যে মাড়ির দাঁত আছে তার গোড়া এবং আগা দুইটা অংশ আছে, আমরা গোড়ার সঙ্গে লাগিয়ে বদকে উচ্চারণ করব, বদ। হ্যাঁ, এটা হলো 7 নম্বর মাখরাজ। 8 নম্বর মাখরাজ দেখেন একদমই সহজ, জিহ্বার আগার কিনারা, যেহেতু আপনারা একবার পড়েছেন এজন্য, না পড়লেও যদি আমি শুধু পেজটা আপনাদের সামনে তুলে ধরতাম আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারতেন, তারপরে একবার বলে দেওয়া আর কি। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগার কিনারা, আমাদের যে জিহ্বাটা আছে তার যে সামনের অংশ, তার কিনারাটাকে সামনের উপরে যে বড় বড় দুটি দাঁত আছে এই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ করতে হবে, লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। আমাদের জিহ্বার আগা কোনটা বলেন তো? আমরা জিহ্বাকে বের করে দিলে একটা সরুর মতো হয়ে যায় জিহ্বাটা, তো একদম সরু হয়ে শেষ যে অংশটা সেটাই হচ্ছে জিহ্বার আগা। হ্যাঁ, ওটা হলো জিহ্বার আগা। ওই জিহ্বার আগাটাকে উপরের তালুর সঙ্গে লাগিয়ে আমরা নুন উচ্চারণ করব। এরপরে 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ, মানে ওই যে সরু জিহ্বাটা সরু থাকা অবস্থায় শেষ যে অংশটা জিহ্বার ওটাকে আগা বলে, আর ওই আগাটার পিঠটাকে আমরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবো, অর্থাৎ আমাদের দাঁত যে গোস্তের সাথে সংযুক্ত ওই পোড়া অংশটাকে তালু বলে, তালু। তো ওর সাথে লাগাবো, লাগিয়ে আমরা র কে উচ্চারণ করব, র র র। হ্যাঁ, এরপরে আসেন আমরা 11 নম্বর মাখরাজটাও শিখি। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আপনার যে কুদাইলে দাঁত গ্রাম্য ভাষায় বলে, অর্থাৎ বড় বড় যে দুটি দাঁত, এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আমরা জিহ্বার আগাটাকে এই দুটি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই 3টা হরফ উচ্চারণ করব, ত দাল তা। হ্যাঁ, এরপরে 12 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের, মানে সামনের যে বড় বড় দুটি দাঁত তার বরাবর যে বড় দুটি দাঁত আছে নিচে, ওই দুই দাঁতের আগার দিকে লাগিয়ে আমরা 3টা হরফ সদ সিন ঝা উচ্চারণ করব। পরে 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়াল সা। সহজ, জিহ্বার আগাটাকে সামনের বড় বড় দুই দাঁতের যে আগা আছে তার সাথে লাগাবো আমরা, লাগিয়ে এই 3টা হরফ ওয়াল সা উচ্চারণ করব। এরপরে আসে 14 নম্বরের পালা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট, আমাদের যে ওষ্ঠ্যধর আছে, পেট দুটি পেট রয়েছে, এই দুটি পেটের একটা উপর একটা নিচে, এই নিচের যে পেটটা, ঠোঁটটা আর কি, ঠোঁট পেট না ঠোঁট, নিচের যে ঠোঁট, ওই ঠোঁটের যে পেট তথা মাঝের অংশ, ঠোঁটের মাঝের অংশটার থেকে কি করব আমরা, আমাদের যে সামনের বড় দুই দাঁত আছে ওই দুই দাঁতের আগাকে লাগাবো। জিহ্বা নিচের ঠোঁটের পেটের সাথে সামনের উপরের দুই দাঁতের আগাকে লাগিয়ে আমরা উচ্চারণ করব একটি মাত্র হরফ, সেটা হচ্ছে ফা ফা ফা। হ্যাঁ, এরপরে 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, মানে ওয়াও বা মিম, এই যে 3টা হরফ অক্ষর লেটার আমরা দেখতে পাচ্ছি, এই হরফগুলা উচ্চারণের জায়গা হলো 2টা ঠোঁট। তবে ওয়াও উচ্চারণের সময় আমাদের ঠোঁট দুটিকে গোল করতে হবে, মুখটা খোলা রাখতে হবে। ওয়াও, আমরা ওয়াও বলি না কোনো কিছু দেখে, ওয়াও কত সুন্দর, সে ওয়াও ওটার মতনই, কিন্তু একটু সুন্দর করে ওয়াও। এরপরে বা, ঠোঁটের ভিজাই, মানে
আমাদের ঠোঁট স্বাভাবিকভাবে বন্ধ করলে দুই ঠোঁট যে স্থানে এসে মিলিত হয় ওইটাই হলো ঠোঁটের ভিজা জায়গা, ওইখান থেকে আমরা বা উচ্চারণ করব। মানে স্বাভাবিক দুই ঠোঁট লাগানোর পরে আমরা বা উচ্চারণ করব, বা। এরপরে আসে মিম। মিম হলো ঠোঁটের শুকনা জায়গা থেকে। আমরা সাধারণত দেখা যায় মেয়েরা লিপস্টিক লাগানোর সময় ঠোঁটটাকে একটু ভিতরে নিয়ে যায়, এরকম করে এরকম করে। এরকম করতে গেলে ঠোঁটের যে দুই অংশ মিলিত হয় সেইখান থেকে সেই দুইটা অংশকে শুকনা স্থান বলে, ওইখান থেকে আমাদের মিম উচ্চারণ হবে। তো মিম মিম। হ্যাঁ, 16 নম্বর মাখরাজ। মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। আমরা মদের হরফ কাকে বলে এটা তো জানি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়ার নামই হলো মদের হরফ। তো বা, বু, বি এগুলা উচ্চারণ হবে মুখের খালি জায়গা হইতে, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় না জিহ্বার প্রয়োজন পড়বে, না কণ্ঠনালীর প্রয়োজন পড়বে, বরঞ্চ মুখের যে ফাঁকা খালি জায়গাটা আছে ওই জায়গা থেকে আমরা সুন্দরভাবে এগুলো উচ্চারণ করব, বা, বি, বু। এরপরে থেকে 17 নম্বর মাখরাজ। অবশ্য আমরা গুন্না সম্পর্কে ধারণা আগে লাভ করেছি। গুন্না অর্থ নাকের মধ্যে নিয়ে পড়া। তো 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। অর্থাৎ যে সমস্ত হরফ বা অক্ষরে আমরা গুন্না করতে যাব ওই সমস্ত স্থানে আমরা উচ্চারণের সময় লক্ষ্য রাখবো আমাদের উচ্চারণটা যেন নাকের বাসি হইতে হয়। মানে আমাদের ন্যাকা ন্যাকা পড়া যেটাকে বলে, আমাদের উচ্চারণটা যেন নাকের থেকে হয়। যেমন আন্না, আম্মা। হ্যাঁ, তো এই পর্যন্ত ছিল মাখরাজ। 17টা মাখরাজ আমরা সহজেই শিখে ফেললাম, আগেই শিখেছি। এখন শুধুই রিভাইজ এবং একত্র করে আপনাদের সামনে পেশ করা আর কি। এরপর আমরা চলে যাব মদে। এই মাঝখানে যেগুলো আছে সেগুলো আপনারা এগুলার হেডিং না জেনেও এগুলার পড়ার পদ্ধতি জেনেছেন, এজন্য এগুলার দরকার নাই। মদের বিবরণ। এখন আমরা মদের বিবরণে চলে এসেছি। এখন থেকে শুরু হবে আমাদের মদের আলোচনা। মদ তাজবিদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় টান না দেওয়ার কারণে অর্থে পরিবর্তন চলে আসে, আবার কখনো টান দেওয়ার কারণে অর্থের মধ্যে পরিবর্তন এসে যায় এবং এর কারণে নামাজ ফাসেদ হয়ে যায়। অতএব আমাদের মদের প্রতিও খুব যত্নবান হওয়া উচিত। তো আমি আপনাদেরকে পড়িয়েছি মদের হরফ 3টি। জবরের বাম পাশে, এই তো দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। 2 নম্বর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ এবং 3 নম্বর হলো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হলে কি করে পড়তে হয়? মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। আমি আপনাদেরকে বলে রাখি, ডান দিকের অর্থ হলো আগেরটা। ডান দিকের অর্থ হলো আগেরটা। যেমন দেখেন এখানে ডান দিকের হরকত মানে মদের হরফ তো আলিফ, এর ডান দিকের হরকত হলো বা, এই জবর। মানে আগেরটাকে কোনো যদি বলা হয় হরফের ডান দিক, তাহলে মনে করবেন হরফের আগেরটার প্রতি ইঙ্গিত করা হচ্ছে। ডান দিক মানে আগেরটা। তো ডান দিকের হরকত এখানে ডান দিকে আছে প্রথমে বা জবর, দ্বিতীয়টাতে পেশ, তৃতীয়টাতে আছে জে। এগুলোকে একটু টেনে পড়বো আমরা, এক আলিফ টেনে পড়বো। বা, বি, বু, এই তিনটা হলো মদের হরফ। এরপরে মাঝখানে যে আলোচনা, এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই পর্যন্ত, এই আলোচনার একদমই দরকার নাই, এটা বাদ। এখানে চলে যাই আমরা। লিনের হরফ। আমি আপনাদেরকে লিনের হরফও শিখিয়েছি। লিন এটা আরবি শব্দ যার শাব্দিক অর্থ হচ্ছে নরম করে পড়া। তো লিনের হরফ উচ্চারণ করতে গেলে একটু নরমতা অবলম্বন করে একটু দ্রুত পড়ে চলে যেতে হয়, এই জন্য লিনকে লিন বলে। তো আমরা জেনে নিই লিনের হরফ 2টা। 1 নম্বর জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ। 2 নম্বর যে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। দুইটাই হচ্ছে লিনের হরফ। তো লিনের হরফ হলে কি করতে হয় সেটাও বলে দিয়েছে এখানে দেখেন। লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। মানে লিনের হরফ যদি আমরা দেখতে পাই তাহলে পূর্বের যে হরকতটা আছে এই হরকতটাকে আমরা একটু দ্রুত আদায় করব। যেমন দেখেন বা ওয়াও জবর বাউ, 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 বায়া জবর বাই, নট বাউ। বাউ পড়লে শুদ্ধ হবে না, বাই পড়লে শুদ্ধ হবে না, দ্রুত আমাদের তাড়াতাড়ি পড়তে হবে। তো এখন আমরা শিখলাম মদের হরফ এবং লিনের হরফ। এখন আমাদের মূল আলোচনা এখান থেকেই শুরু, মদের প্রকার। তো আমি আপনাদেরকে কায়দা ক্লাস এর মধ্যে বলেছিলাম মদের প্রকার 10টা, ওইখান থেকে 3টা বিস্তারিত আলোচনা করেছি আর
বাকি 7টা আমি চিহ্নের মাধ্যমে শিখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো আজকে আমরা পুরা 10 প্রকারের মতকেই একটু বিস্তারিতভাবে জেনে নেব ইনশাআল্লাহ। তো আসেন আমরা 10টা প্রকার আবার 10টা প্রকারের মধ্যে 3টি আছে এক ক্যাটাগরির, মানে 3টাকে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ মদ 3 প্রকার, 3টাকে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ পরিমাণ কতটুকু? আমরা একটা আঙ্গুল স্বাভাবিকভাবে যদি উঠাতে চাই তাহলে যতটুকু সময় লাগে, স্বাভাবিকভাবে উঠাতে যতটুকু সময় লাগে অতটুকু সময়কেই এক আলিফ পরিমাণ টানা বলা হয়। তো গেল। তো এটা এক আলিফ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল এবং মধ্যে লীন। মধ্যে তবাইটা আমরা জেনে নিই। 1 নম্বর মধ্যে তবাই, বা বু বি এগুলাকে মধ্যে তবাই বলে। কথা হচ্ছে আমরা এটা পড়ে এসেছি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও এবং জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া মদের হরফ। এটা হলে এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা জেনে নেব এটাকেই মধ্যে তবাই বলে। এটাকে কি বলে? মধ্যে তবাই বলে। 2 নম্বর মধ্যে বদল। এর সংজ্ঞা এখানে যেটা দেওয়া আছে এটা আমরা না শিখে আমি যেটা বলতেছি সেটা শিখবেন। খাড়া জবর খাড়াজের, এই যে একটা দেখছেন এটা খাড়া জবর আর নিচে থাকলে খাড়াজের, আর উল্টা পেশ তো আপনারা চেনেনি। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একে মধ্যে বদল বলে এবং এটাকে এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? এক আলিফ। যেমন আ ই উ, আ ই উ, হ্যাঁ। তো এটা হলো মধ্যে বদল। এরপরে হলো 3 নম্বর মধ্যে লীন। মধ্যে লীন। তো লিনের মধ্যে লীন এখানে আমাদের কাজে দেবে লিনের হরফ এর পরিচয়। আমরা লিনের হরফকে চিনেছিলাম, এখন আমরা তার প্রয়োগটা করব। কোথায় লিনের হরফের ব্যবহার হয়? লিনের হরফের বামের হরফ, বাম বলতে পরের হরফ, লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে লিন। ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন দেখেন খাউফ, বাইত। দেখেন এইখানে জবরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও, এটা হচ্ছে লিনের হরফ। এর বাম পাশের হরফ মানে পরের হরফ হচ্ছে বা। তো আমরা এখানে অক্ফ করলাম, থামলাম। যেহেতু থামতেছি আর আমরা এখানে পড়লাম, লিনের হরফের পরের হরফে থামলে ডান দিকের হরকত তথা এই জবরটা এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। তো আমরা পড়ি খৌফ, 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 এমন না, খৌফ, বাইত, বাইত, খৌফ, বাইত। হ্যাঁ। এরপরে 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার। এখন আমরা এতক্ষণ শিখলাম 1 আলিফ মদ 3 প্রকার। এখন শিখব 3 আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ এর পরিমাণ কতটুকু? 3টা আঙ্গুল স্বাভাবিকভাবে উঠাতে যতটুকু সময় লাগে অতটুকু সময় হচ্ছে 3 আলিফ মদের সময়। তো এটা 2 প্রকার, একটা হচ্ছে মধ্যে আরজি আর একটা হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি কাকে বলে একটু দেখি। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে, অবশ্যই আপনারা মদের হরফকে চেনেন, জবরের বাম পাশে খালি আলিফ এবং বাকি যে দুটা। বামের হরফ বলতে তার পরের হরফে যদি আমরা অক্ফ করি, অক্ফ বলে থেমে যাই, তাহলে মধ্যে আরজি বলে এটাকে। তখন ডান দিকের হরকত মানে আগের হরকতকে 3 আলিফ টানিয়ে পড়তে। যেমন দেখেন আল আলামিন, আল আলামিন, আল আলামিন। তো দেখছেন এখানে আমি মিন 3 আলিফ দিলাম, কারণ এটা মধ্যে আরজি। কেন মধ্যে আরজি? দেখেন এখানে জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া, এটা মদের হরফ, আর পরের হরফ হচ্ছে নুন। এখানে আমরা ওয়াকফ করেছি, থেমেছি। এই কারণে এটাকে আমরা 3 আলিফ টেনে পড়ব, এটাকেই মধ্যে আরজি বলে। আল আলামিন, ইয়ারজিউন, জিউন, এখানে একই কথা। আল বায়ান, এখানে একই কথা। মাআব, একই কথা। এরপরে আমরা মধ্যে মুনফাসিলের পরিচয়টা জেনে নিই। মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফের উপরের চিহ্ন চিকন, চিহ্ন চিকন বলতে চিকন চিহ্ন,
মদের হরফের উপরের চিকন চিহ্ন আমি আপনাদের দেখাই, এই যে দেখেন এই চিহ্নটাকে বলে চিকন চিহ্ন। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, বামে মানে এর পরে হলো হামজা যদি হয় তাহলে এটাকে মদ্দে মুনফাসিল বলে। তখন কি করতে হয়, ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। ডান দিক বলতে আগের হরকতটাকে, যেমন লা আ'বুদু, লা আ'বুদু, লা। দেখেন এখানে মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এর উপরে একটা চিকন চিহ্ন, আর এর পরে আছে আলিফ। আলিফ এবং হামজা একই জিনিস, এটা মনে রাখবেন। তো এখানে হামজার কথা বলেছে এই কারণে আবার অনেকে মনে করতে পারেন এখানে তো হামজা বলেছে, এখানে আলিফ, একই জিনিস। 3 আলিফ টানি আমরা লা আ'বুদু। হ্যাঁ, এখন আমরা শুরু করব মদ সম্পর্কিত একেবারে শেষ টপিকটা। 4 আলিফ মদ 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার। আমি এটা আপনাদেরকে বিস্তারিত পড়াইনি, 3 আলিফ মদটাও বিস্তারিত পড়াইনি, 4 আলিফ মদটাও বিস্তারিত পড়াইনি, শুধু চিহ্নর মাধ্যমে চিনিয়ে দিয়েছি। বলেছি চিকন চিহ্ন হলে 3 আলিফ টানবো, আর মোটা চিহ্ন হলে আমরা ওখানে 4 আলিফ টানবো। তো আজকে আমরা 4 আলিফ মদ 5 প্রকারের নাম সহ সংজ্ঞা সহ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 4 আলিফ মদের পরিমাণ কতটুকু? স্বাভাবিকভাবে 4টা আঙ্গুল খুলতে যে সময়টুকু লাগে এটাই হলো ওর পরিমাণ। তো 1 নম্বর মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মুখস্থ করবেন সকলে, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। 2 নম্বর মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। 3 নম্বর মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। 4 নম্বর মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। 5 নম্বর মদ্দে মুত্তাসিল, মদ্দে মুত্তাসিল। আপনাদের সামনে পেশ করতে গিয়ে আমার ছোটবেলার কথা বারে বারে মনে পড়ে। এগুলো আমরা ছোটবেলায় এভাবেই সুরদে সুরদে শিখছি মাশা আলহামদুলিল্লাহ। এবং যখন আমরা শিশু দ্বিতীয়তে মানে দ্বিতীয় বর্ষে, দ্বিতীয় বৎসরে, তখন এগুলো আমাদের শেখা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এক একটার বিস্তারিত আলোচনা শিখি। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন, এই যে মোটা চিহ্ন হলো এটাকে মোটা চিহ্ন বলে। বামে তাসদিদ না থাকলে, মানে পরে যদি তাসদিদ না থাকে তাহলে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। হরফের নাম 4 আলিফ টানিয়া পড়তে হয়, হরফের নামটাকে 4 আলিফ টানিয়া। আমরা এখন উদাহরণে দেখি, উদাহরণে বুঝালে এটা বুঝবেন। দেখেন এটা নুন একটা হরফ, কফ একটা হরফ, সদ একটা হরফ, এগুলোর পরে মোটা চিহ্ন আছে এবং এই হরফগুলোর পরে কোনো তাসদিদও নাই। হরফের পর পর, বাম মানে পর পর, বামে কোনো তাসদিদও নাই। এখন আমাদের এটা হলো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এখন আমাদের করণীয় কি? এই যে হরফের নামটাকে আমরা 4 আলিফ টানবো। হরফের নাম কি? নুন, তো নুনটাকে 4 আলিফ টানবো। নুন, কফ, সাদ। এরপরে 2 নাম্বার মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এটাও একেবারে সহজ। হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। পূর্বেরটা আর পরেরটা একই, কিন্তু পার্থক্য এতটুকুই, পূর্বেরটাই হরফের উপরে মোটা চিহ্ন হওয়ার পর এর পরে কোনো তাসদিদ থাকবে না, বামে তাসদিদ থাকবে না। আর এইটাই হরফের উপরে একটা মোটা চিহ্ন থাকবে এবং এর পরে বামের হরফে একটা তাসদিদ থাকবে। তো এটাকেই মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে। তখনও হরফের নামকে 4 আলিফ টেনে পড়বো আমরা। যেমন দেখেন আলিফ লাম, লাম এটা একটা লাম, এটাকে লাম বলে, এর উপরে মোটা চিহ্ন আছে আর এর পরেই দেখেন তাসদিদ, অতএব এটা মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আমরা হরফের নামকে 4 আলিফ টানি। লা আলিফ লাম মিম ত সিম মিম, এটাও মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এরপরে আমরা 3 নম্বরে মদ্দে লাজিম কালমি মুসাক্কালের সংজ্ঞা জেনে নিই। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? কালিমার মধ্যে, কালিমা অর্থ শব্দ, কালিমা অর্থ শব্দ, মানে শব্দের মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, মানে একটা শব্দ যে শব্দের মধ্যে মদের হরফও আছে, আর এই মদের হরফের উপরে দেখা যাচ্ছে একটা মোটা চিহ্ন এবং বামে তাসদিদ রয়েছে, মানে পরে তাসদিদ আছে, তাহলে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তখন ডান দিকের যে হরকত, অর্থাৎ মদের হরফের আগের যে হরকতটা,
এটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। যেমন দাব্বাতিন দাল্লান। দেখেন এখানে একটা শব্দ, কিন্তু পুরোটা একটা শব্দ, কয়েকটা অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়েছে। এই শব্দের মাঝে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আছে, আর এই মদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি একটা মোটা চিহ্ন, আর তারপরে রয়েছে একটা তাসদিদ। তো মদের শব্দের মধ্যে মদের হরফের উপরে একটা মোটা চিহ্ন এবং তারপরে যদি তাসদিদ থাকে তখন এটা মদ্দে লাজিম কালমি মুসাক্কাল 4 আলিফ টেনে পড়তে হয়। তো আমরা ওটাই বললাম দাব্বাতিন দাল্লান। 4 নাম্বার মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালেমার মধ্যে তথা শব্দের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে জজম, মদ্দে লাজিম কালমে মুখাফফাফ। একটু দেখেন ওখানে ছিল বামে তাসদিদ, বামে তাসদিদ, আর এখানে বামে জজম, তাহলেই মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তখনও ডান দিকের হরকত তথা পূর্বের হরকতটাকে 4 আলিফ টেনে পড়তে হবে। মদ্দে লাজিম কালমে মুখাফফাফ শুধু একটি কালিমা, কোরআনে পাকে 2 জায়গায় আছে, মানে কোরআনে কারিমে 2টি শব্দই এমন আছে যেখানে মদ্দে লাজিম কালমে মুখাফফাফ হয়েছে। সেই 2টা হচ্ছে আল-আনা। দেখেন একটা শব্দ, এখানে আলিফের উপরে খাড়া জবর, এটা মদের হরফ, এর উপরে মোটা চিহ্ন আছে, তারপরের হরফে জজম আছে, অতএব এটা মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো আমরা এটাকেও 4 আলিফ টানবো আল-আনা। এবার আমরা সর্বশেষ মদ এবং আজকের ক্লাসেরও শেষ পড়া 5 নম্বর মদ, মদ্দে মুত্তাসিল শিখি। মদ্দে মুত্তাসিল কাকে বলে? মুত্তাসিলের শাব্দিক অর্থ হচ্ছে মিলানো। যাই হোক, ওখানে আমরা শাব্দিক অর্থে যাব না, আমরা পরিভাষাগত অর্থটাই জানি, অর্থাৎ সংজ্ঞাটাকে জেনে নিই। মদের হরফের উপরের মোটা চিহ্ন বামে হামজা। মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে আর বামে যদি হামজা থাকে তাহলেই মদ্দে মুত্তাসিল। মনে রাখবেন মদ্দে মুত্তাসিল আর মুনফাসিল একই। মদ্দে মুনফাসিল হচ্ছে মদের হরফের উপরের চিকন চিহ্ন বামে হামজা, মদ্দে মুত্তাসিল হচ্ছে মদের হরফের উপরের মোটা চিহ্ন বামে হামজা, তাহলে মদ্দে মুত্তাসিল। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন জা শা। দেখেন এখানে মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এর উপরে মোটা চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, আর এই মোটা চিহ্নর পরে রয়েছে হামজা, মানে আলিফ হামজা যেটাই বলে। তো এটাই হলো মদ্দে মুত্তাসিল। আমরা এটাকে 4 আলিফ টানবো জা শা। তো সম্মানিত সুধী, অনারেবল ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্তই। এই ক্লাসে আমরা মাখরাজ এবং মদ সম্পর্কে জেনেছি। আগামী ক্লাসে আমরা জানব জজম, কলকলার বিবরণ, তাসদিদের বিবরণ, এবং সেখানে থাকবে গুন্নাহ সম্পর্কিত আলোচনা, আরও থাকবে রপুর ও বারিক, এবং আল্লাহ শব্দের মাঝে যে লাম আছে সেই লামটাকে আমরা কখন মোটা করে কখন পাতলা করে পড়ব, এবং মিমে সাকিন এর সংজ্ঞা ও তার প্রকারভেদ ইত্যাদি আলোচনা আগামী ক্লাসে আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আপনাদের কাছে আবেদন করব এই বিষয়গুলো খুবই ভালো করে আপনারা আত্মস্থ করবেন, এবং এগুলা আপনারা যখন আমপারা বানান করে করে পড়তে থাকবেন তখন এগুলোর প্রয়োগ করবেন সেখানে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন এগুলো আপনাদের মনেও থাকবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।